আজকের আলোচনাটি একটু দীর্ঘ হবে। কারণ হচ্ছে দীর্ঘদিন বাদে শ্রীমান সন্তু আমাকে শ্রী মধুসূদন সরস্বতীর জীবনের উপর যে উপন্যাসটি বহুল সমাদৃত এবং পঠিত হয়েছে সেই বইটি দিয়েছে। আমি তো আজকাল খুব একটা বাইরের জগতের সঙ্গে মেলামেশা করি না, ফলে বইটি যখন বেরিয়েছে, বইটিও আমার জন্যে এনেছে। মানে হচ্ছে বইটি মূলত বিশ্বভারতী গ্রন্থাগারের বই। বইটির প্রকাশ সাল সম্ভবত আশ্বিন 2018। তার মানে আশ্বিন 2018 এর আগে লেখক আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আশ্বিন 2018 আগে 1425 আশ্বিন, অক্টোবর 2018। বইটি বিশ্বভারতী লাইব্রেরির বই। আশা করি সকলেই দেখতে পাচ্ছেন ছায়া চরাচর। মধুসূদন সরস্বতীর জীবনী নিয়ে দীর্ঘদিন বাদে একটি ভালো বই বেরিয়েছে। যদিও এটি প্রামাণ্য জীবনী নয়, এটি একটি উপন্যাস। একে ইতিহাস মনে করা কিন্তু ভুল। আমি প্রথমে বলছি, এটি ইতিহাস নয়। মধুসূদন সরস্বতী সম্পর্কে যেটুকু যা জানা যাচ্ছে সেইটুকুর কিছু নিয়ে উনি বইটি লিখেছেন। বইটির একটি বিরাট বড় গুণ হচ্ছে যে যে পরিবেশ পরিমণ্ডল দরকার, তার উপযুক্ত যথাযথ তৎসম শব্দবহুল ভাষা, অলঙ্কার সমন্বিত ভাষা উনি ব্যবহার করেছেন। মূলত লেখক বঙ্কিমচন্দ্রকে অনুসরণ করেছেন আমার যেটা মনে হয়েছে। আমি আগে উপন্যাস এবং তার সদ্গুণগুলো বলে নিই, তারপরে আমি মধুসূদন সরস্বতীর জীবনী এবং তার বিভিন্ন যে বিষয়গুলি সেগুলি আলোচনা করব। একটু স্বাভাবিকভাবেই একটি দীর্ঘ হবে, হয়তো দুটি অংশে আমি আলোচনা করব। উপন্যাসটি মূলত আমার মনে হয়েছে যে কপালকুণ্ডলা এবং দুর্গেশ নন্দিনী এই দুটি বঙ্কিমচন্দ্র উপন্যাসকে অনুসরণ করেছে লেখনীর কায়দায়। এবং কোথাও কোথাও, বিশেষত যেখানে পদ্মাক্ষ হিমবতী জলে ঝাঁপ দিচ্ছে পর্তুগিজ জলদস্যুদের নৌকা আক্রমণ করার ফলে, সেইখানটায় তো পাঠক এবং লেখক কেউ জানিল না তারা কোথায় গেল। এটি মানে পুরো কপালকুণ্ডলার যে তারা আর উঠিল না, এটির অনুসরণ মনে হয়েছে। যাই হোক, একটি বিরাট বড় গুণ হচ্ছে লেখনীর, এই ছায়া চরাচর যিনি লিখেছেন গুণী মানুষ, পণ্ডিত মানুষ, রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী ছিলেন এবং প্রচুর পড়েছেন। অদ্বৈত বেদান্তের উপরে আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে অদ্বৈত বেদান্তের উপরে উনি যে আলোচনাটি রেখেছেন, ন্যায় এবং বেদান্তের একটি তুলনামূলক আলোচনা, সেই তুলনামূলক আলোচনাটি সাধারণ মানুষের বোধগম্য করার জন্য উনি এত সুন্দর প্রাঞ্জলভাবে করেছেন, যেটি মানে শ্লাঘনীয়। যে কোনো সাধারণ মানুষ যে একেবারে ভারতীয় বেদান্ত দর্শন এবং ন্যায় দর্শনের প্রাথমিক পাঠগুলো যার নেই, তাকে এত সুন্দর করে তাকে বুঝিয়েছেন। আবার অন্যদিকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে যে হায়ার ম্যাথামেটিক্সের যে সমান্তরাল বিশ্বের কল্পনা, যে পসিবিলিটির যে ইয়েগুলো থাকে হায়ার ম্যাথামেটিক্সের, সম্ভাব্যতার অঙ্ক, সেই সম্ভাব্যতার বিষয়টিকে উনি চেষ্টা করেছেন সাধারণ মানুষের যাতে, যাদের এই বিষয়ে কোনো ধারণা নেই, তাদের যাতে এত সুন্দর করে উনি বিভিন্ন স্তরগুলিকে সাজিয়েছেন। এক বিভূতিভূষণের দেবযান, সেইখানে খানিকটা ছিল, সেখানে এরকমভাবে বিভিন্ন সম্ভাব্যতার স্তরগুলিকে অতিক্রম করা হয়নি। কাল সীমাকে অতিক্রম করার যে ব্যাপারটা, এটি যে কাল একটা দূরত্বের একক, দূরত্বের পরিমাপ, এটি খুব সুন্দরভাবে, অথচ উনি কোথাও সাক্ষাৎ বলছেন না যে এই তত্ত্বটি এইরকম। উনি এত সুন্দর করে গল্পের মাধ্যমে, সাধারণ ঘটনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে বিষয়টি খুব মানে সাধারণ মানুষের পক্ষে খুব উপযোগী হয়েছে। এটি ওনার একটা বিরাট গুণ। আরেকটা হচ্ছে প্রসাদ গুণ, রচনার প্রসাদ গুণ। তো প্রসাদ গুণের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আজকালকার দিনে এখন লোকে রেডিওতে গল্প শোনে, FM-এ কী যেন সমস্ত ভূতের অনুষ্ঠান শোনে, তারপরেতে মোবাইলে পড়ে, বই পড়ে, তারপরে হচ্ছে কিনলে বই পড়ে। তো
তাদেরকে টেনে এনেছেন উনি এই উপন্যাস পাঠের ক্ষেত্রে। এই যে এত বড় উপন্যাসটি ছায়া চরাচর, মোট কত পাতার বই এটি হচ্ছে? মোটামুটি 247, 248, 249, ধরলাম 250, 250 পাতার বই। 250 পাতার একটি বই, সেটি মানুষ গগ্রাসে পড়ছে, এটি একটি বিরাট কৃতিত্ব। এই এই মানে, এবং উনি যে একজন বিস্তৃত প্রায় বাঙালিকে, প্রায় ভুলে যাওয়া একজন দিকপালকে উনি যে টেনে, এর আগেও উনি যেটা নাস্তিক পণ্ডিতের ভিটে, যেটা অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞানকে নিয়েছিল, সেটিতেও সেটিতেও ওনার এই কৃতিত্ব লক্ষ্য করেছিলাম। সেটিও আমি এইভাবে পড়িনি। আমার এমন আর্থিক অবস্থা নয় যে আমি এই উপন্যাস কিনে পড়ি। তো যাই হোক, আমাকে কেউ দিয়েছিলেন এবং পড়েছিলাম, এবং এটি বিশ্বভারতীর কর্মী, সেই আমাকে এটি লাইব্রেরি থেকে কিছুদিনের জন্য এনে দিয়েছে। যাই হোক, পড়লাম এবং খুব ভালো লাগলো উপন্যাসটি পড়ে। আমি এই লেখকের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি এবং আরও লেখক হিসেবে যশ কামনা করি, প্রার্থনা করি। ইনি যেন লেখক হিসেবে আরও অনেক অনেক এরকম বিস্তৃত প্রায় বাঙালিদের নিয়ে লেখেন এবং আমাদেরকে সমৃদ্ধ করেন। উপন্যাস বাদ দিলে যেটা মূল প্রশ্ন ছিল, শ্রীমান সন্তুর, এবং সন্তু মানে অভিজিৎ সান্যাল, বিশ্বভারতী কর্মী, এবং আরও একাধিক জনের, বহুজনের যে ছিল যে মধুসূদন সরস্বতীর জীবনী নিয়ে যে আলোচনা এই বইটিতে আছে, সেই বিষয়ে। তো আমি পরের দিকে যাচ্ছি, সেই প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ আলোচনায় একটু বিস্তারিত হবে, কত দূর কী করা যাচ্ছে দেখছি। মোটামুটি লেখক যে বইগুলি কথা বলেছেন, আমি এখানে আমার সঙ্গে আছে গূঢ়ার্থ দীপিকা, এটি মধুসূদন সরস্বতীর রচিত গূঢ়ার্থ দীপিকা। আমি দেখিয়ে দিচ্ছি, বইগুলি আমি নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। শ্রীমান মধুসূদন সরস্বতীকৃত টিকা, আমি কি দেখাতে পারছি? এটি গূঢ়ার্থ দীপিকা, এটি নবভারতের প্রকাশন, রঞ্জিত শাহ নবভারতের। উনি আমার খুবই একান্ত, এখন তো রঞ্জিত শাহ স্বর্গগত হয়েছেন। তো আচ্ছা, বেদান্ত দর্শন, এটা বেদান্ত দর্শন। আচ্ছা, রামচরিত মানস, যে বইগুলির কথা উনি উল্লেখ করেছেন, আশা করি আমি বোঝাতে পারছি। রামচরিত মানস, এটি হচ্ছে গীতা প্রেসের, এটি গীতা প্রেসের বই, এবং এই সবগুলি বই আমার পুরনো লাইব্রেরির বই, কাজে এগুলির অবস্থা খুব একটা ভালো নয়। এটা বৈরাগ্য শতক, এটি বৈরাগ্য শতক হচ্ছে উদ্বোধনের, এটি 1985 সালে বৈরাগ্য শতক, উদ্বোধন প্রকাশনের। অবস্থা খুবই খারাপ। এটির হচ্ছেন, অনুবাদক হচ্ছেন মহাপণ্ডিত স্বামী ধীরেশানন্দজি, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ধীরেশানন্দজি। আচ্ছা, এটি বহু পুরনো শ্রীরামকৃষ্ণ কথামৃত, আমার পিতা ঠাকুরের ছিল। এই পূজ্য শ্রীরামকৃষ্ণ কথামৃত বইটি আমি একই সঙ্গে উপাসনাও করি এবং পড়িও। এটি আমার সঙ্গে সবসময় থাকে। আচ্ছা, শ্রী চৈতন্য চরিতামৃত, এটিও আমার অত্যন্ত পূজ্য, এবং এটি আমার দিদিমার বিবাহের বই, শ্রী চৈতন্য চরিতামৃত, এটিও আমার। আচ্ছা, সোমব্রত সরকারের এই বইটি খুবই ভালো বই, এটিও লেখক উল্লেখ করেছেন, শ্রী চৈতন্য যুগল ভজনা পাঁশিকার বৈষ্টমী, এবং এই ভদ্রলোকের সঙ্গেও, এই লেখক ভদ্রলোকের সঙ্গেও আমার কিছু আলাপ আলোচনা হয়েছে এই বইটি নিয়ে। এই বইটি নিয়েও আমি লেখকের সঙ্গে কিছু আমার যে আলোচনা সেগুলি করেছি। আচ্ছা, মোটামুটি এই। আর আমি যেগুলি বলবো সেগুলির সমর্থন যে পুস্তকগুলিতে আছে, আমি সেগুলি যখন বলছি তখন আমি সেগুলি দেখিয়ে দেবো। আর কিছু জিনিস আছে যেগুলি আমি প্রমাণ দেব না, যে কারণ হচ্ছে সেগুলি আমাদের পরম্পরার বাইরে দেখানোর রীতি নেই, এবং আমি কোনোভাবেই আমার পরম্পরার আদেশ লঙ্ঘন করব না। আমি আমার পরম্পরার দাস, আমি আমার পরম্পরার আদেশ লঙ্ঘন করব না, কিন্তু আমি শুধু তথ্যগুলি দেব। এগুলি আমি ওনাকেও দিয়েছিলাম, উনি ব্যবহার করেননি, যে কোনো কারণেই হোক। আচ্ছা,
প্রথম কথা হচ্ছে শ্রীমন মধুসূদন সরস্বতী, যেটি দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ বলছেন যে মধুসূদন সরস্বতীকে কেউ কেউ বলছেন উনি শেষ বয়সে ভাবের আতিশয্যে বৈষ্ণব হয়েছেন, তা কিন্তু নয়। মধুসূদন সরস্বতী, যেটা লেখক এখানে উপন্যাসে বলেছেন যে মধুসূদন সরস্বতী শ্রীচৈতন্যদেবের অনুগামী হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু লেখক যেটি এড়িয়ে গিয়েছেন সেইটি হচ্ছে যে মধুসূদন সরস্বতী অনুগামী হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এ বাদে আর কোনো ওই বিষয় প্রসঙ্গে আসেননি লেখক। কিন্তু বিরাট প্রভাব ছিল স্বরূপ দামোদরের কর্চা, যেটি লুপ্ত হয়ে গিয়েছে, তার কিছু অংশ এই পরম্পরায় রয়ে গিয়েছে, মধুসূদন সরস্বতীর পরম্পরায় রয়ে গিয়েছে। আমি সেটার কথাই বললাম যে এইগুলি আমি দেখাবো না, স্বরূপ দামোদরের কর্চা। কিন্তু মধুসূদন সরস্বতীর সঙ্গে দাস রঘুনাথ এবং দাস রঘুনাথের শিষ্য শ্রীজীব গোস্বামী, বৃন্দাবনে যখন মধুসূদন সরস্বতী যাচ্ছেন তখন কিন্তু শ্রীজীব গোস্বামী সেখানে ছিলেন। শ্রীজীব গোস্বামী কিন্তু মধুসূদন সরস্বতীর থেকে জুনিয়র নন। উনি এখানে উপন্যাসে একটা জায়গায় উল্লেখ করছেন যে শ্রীজীব গোস্বামী, আমি এটি পেজ নাম্বার আমি উল্লেখ করিনি, এখানে শেষের দিকে এক জায়গায় আছে। মধুসূদন সরস্বতীর কাছে শ্রীজীব গোস্বামী তরুণ বয়স্ক তিনি যাচ্ছেন যে বেদান্ত শিখে তিনি গৌড়ীয় বৈষ্ণব মতকে প্রতিষ্ঠা করার জন্য, অদ্বৈত মতকে খণ্ডন করার জন্য তিনি মধুসূদন সরস্বতীর কাছে যাচ্ছেন। কিন্তু এটা মনে রাখা খুব জরুরি যে যখন শ্রীজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ আদি গ্রন্থ লিখছেন, রচনা করছেন, তখনও গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তাদের যে দর্শন, সেই দর্শনকে একটা দৃঢ় ভিত্তির উপর রাখতে পারেনি। এই কারণেই পারেনি যে তখনও স্বরগোস্বামীরা বৃন্দাবনের সকল তাদের যে বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণবদের যে মূল গ্রন্থগুলি, সেগুলি রচনা সম্পন্ন হয়নি। এইরকম সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি দার্শনিক তত্ত্বের সময়তে কোনো একটি প্রতিষ্ঠিত তত্ত্বকে খণ্ডন করতে যাওয়া বিপদের কথা, এটি একটি। আরেকটি হচ্ছে যে শ্রীজীব গোস্বামী মধুসূদন সরস্বতীর সমকালীন ছিলেন, তিনি জুনিয়র নন, তিনি কনিষ্ঠ নন। কিন্তু এটা সন্মাত্রানন্দ ভুল করেছেন যে শ্রীজীব গোস্বামী তরুণ বয়সে যাচ্ছেন মধুসূদন সরস্বতীর কাছে, সেরকম হয়নি। মধুসূদন সরস্বতীর বন্ধু ছিলেন শ্রীজীব গোস্বামী, এবং পরের দিকেতে যখন কৃষ্ণদাস কবিরাজ শ্রীচৈতন্য চরিতামৃত লিখবেন তখন তাকে বহু তথ্য দিয়ে সাহায্য করেছিলেন শ্রীজীব গোস্বামী। এটি গেল। আচ্ছা, শ্রীচৈতন্য প্রভাব এবং বৃন্দাবনে যখন আছেন মধুসূদন সরস্বতী, সেই বিষয় নিয়ে কোনো, কারণ সেই সময় বৃন্দাবন কিন্তু তীর্থ নয়, তীর্থ হচ্ছে মথুরা, এটা মনে রাখতে হবে। বৃন্দাবন তীর্থ হয়েছে অনেক পরে। উনি আরেক জায়গাতেও বলেছেন, সেটা আমি বলছি। উনি লিখছেন যে বাঁকে বিহারীজি, ওটা লিখছেন উনি যে বাঁকে বিহারীজির কাছে মধুসূদন সরস্বতী এবং বিশ্বেশ্বর সরস্বতী ওরা তীর্থ করতে গিয়ে বাঁকে বিহারীজির কাছে গেলেন। বাঁকে বিহারীজিকে ললিতা কুণ্ড থেকে উদ্ধার করছেন হরিদাস স্বামী। সেটি হরিদাস স্বামী কিন্তু তানসেনের গুরুদেব, এবং মোটামুটি হরিদাস স্বামী শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামীদের সমকালীন। ফলে অর্থাৎ আমি যে সময়কালটাকে ধরছি, 1526 থেকে 1527 হচ্ছে পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথ হচ্ছে 1557। তো সময়কালটা হচ্ছে 1560, 1580, এই 30 বছর। এর মধ্যে হরিদাস স্বামী ললিতা কুণ্ডের বাঁকে বিহারী উদ্ধার। ফলে সেটি তখনও কিন্তু হরিদাসী সম্প্রদায়ের ইষ্ট, তিনি বাইরের মন্দির নন। এবং বাঁকে বিহারীজি মন্দির থেকে তখন খ্যাতি বেশি গোমা টিলায়, মানে আদিত্য টিলাতে মদনমোহনের, সনাতন গোস্বামীর মদনমোহন। এবং আরেকটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে যে বলছেন মধুসূদন সরস্বতী বর্ষানে গিয়েছিলেন। বর্ষানের রাধার লীলা কিন্তু আগমন কিন্তু অনেক পরে। বৈষ্ণব স্বরগোস্বামীরা বৃন্দাবনে যখন আছেন তখন রাধা নেই। রাধাকে পরে প্রতিষ্ঠা করছেন নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা, তিনি পরে গিয়ে খেতুড়ি মহোৎসবের পরে গিয়ে তিনি মা জাহ্নবা রাধা প্রতিষ্ঠা করছেন রাধা গোপীনাথ মন্দিরে এবং আরও দু একটি মন্দিরে। ফলে ওই সময়তে বর্ষানে মধুসূদন সরস্বতী যাননি, যাওয়ার ছিল না, সম্ভব ছিল না। তো তখনও এখনও সপ্তমুখ্যদায়িকা পুরীর মধ্যে কিন্তু মথুরা আছে। বৃন্দাবন মাহাত্ম্য কিন্তু অনেক পরে। গৌড়ীয় বৈষ্ণবদের
প্রাদুর্ভাব যখন হলো তার বহু পরে, মোটামুটি ১৬০০ শতকের শেষের থেকে, অর্থাৎ ১৫৯০-এর পর থেকে বৃন্দাবন আস্তে আস্তে প্রামাণ্য তীর্থ পেতে, মর্যাদা পেতে শুরু করে। কারণ তারা একটা একটা করে গৌড়িয়া বৈষ্ণবরা লুপ্ত কুণ্ড উদ্ধার করছেন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, ললিতা, এইগুলি সব উদ্ধার করছেন তারা, এবং তারা একটি একটি করে মন্দির করছেন। এবং আমরা দেখব ১৬64, ১৬68, মানে ঔরঙ্গজেবের সময়কালের মধ্যে এই মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, বিশাল মন্দির। এবং ঔরঙ্গজেব এই মন্দিরগুলির বেশিরভাগেরই, গোবিন্দজি মন্দির, গোমাটিলায় মদনমোহন মন্দির, বা রাধা গোপীনাথ মন্দির, ঔরঙ্গজেব ধ্বংস করছেন। মানে কি, তখন মন্দিরগুলি ভালো প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে। অথচ সেখানে কিন্তু বাঁকে বিহারীর নাম আমরা পাচ্ছি না। বাঁকে বিহারী তখনও ১৭০৭-এ ঔরঙ্গজেবের মৃত্যু, তখনও বাঁকে বিহারী কিন্তু সম্প্রদায় মন্দির। বাঁকে বিহারীর প্রতিষ্ঠা আরও পরে। আচ্ছা, এই 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 তথ্যগত আরেকটা হচ্ছে যে, যেভাবে উনি লিখছেন তাতে হচ্ছে যে কৃষ্ণকে নিয়ে, যে কৃষ্ণ কিশোরের মূর্তি নিয়ে মধুসূদন সরস্বতী ভাবাবেগ, সেটার একটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন যে যে ব্রহ্ম সেই কালী, একইভাবে কিন্তু মধুসূদন সরস্বতী বলছেন যে ব্রহ্ম সেই কৃষ্ণ। কৃষ্ণের অতীত কি তত্ত্ব আছে, এই শ্লোকটি উনি উদ্ধার করেছেন। কৃষ্ণের অতীত কি তত্ত্ব আছে সে তত্ত্ব আমি জানি না, ইমাম না জানে, আমি জানি না কৃষ্ণের অতীত আর কোনো তত্ত্ব আছে কি না। এবং এই যে মহাপ্রভু যে ললিত মাধব, বিদগ্ধ মাধবের যে শ্লোকটি মহাপ্রভু সবচেয়ে বেশি পছন্দ করেছেন প্রথম অধ্যায়ে, বিদগ্ধ মাধবের, যে তুণ্ডে তাণ্ডব নিরতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধায়ে কর্ণক্রকরম্বিনী ঘটায়তে কর্ণর্বুদে স্পৃহাম, এই যে শ্লোকটি, এই শ্লোকটি কিন্তু মধুসূদন সরস্বতী খুব প্রিয় ছিল। আমি এই জন্যই বলছি যে মধুসূদন সরস্বতীর বৃন্দাবনে বাস করছেন এটি সন্ন্যাসানন্দ লিখছেন, কিন্তু বৃন্দাবনে বাস করে তাঁরও পরমপ্রিয় মহাপ্রভু, অথচ মহাপ্রভু পরিকরা তখন বৃন্দাবনে রয়েছেন, তাদের সঙ্গে মধুসূদন সরস্বতী কোথাও সাক্ষাৎ করছেন না, যাচ্ছেন না, এরকম হতে পারে না। যে শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে সে তো চেষ্টা করবেই কামারপুকুর যাওয়া, বেলুর মঠ যাওয়া, বেলুর মঠে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি যে প্রেসিডেন্ট মহারাজ আছেন তার চরণে প্রণত হওয়ার, এ তো স্বাভাবিক কথা। তো এই এই জিনিসটা কিন্তু এখানে অভাব রয়ে গেছে, এই বিরাট একটা ফাঁক হয়ে গেছে লেখায়। আচ্ছা, নীলাচলে এসেছিলেন মধুসূদন সরস্বতী, সে প্রসঙ্গে কোনো উল্লেখ নেই। নীলাচলে গিয়েছিলেন মধুসূদন সরস্বতী, তার প্রমাণ আছে, তার কোনো উল্লেখ নেই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে যেটা সবচেয়ে মানে দুঃখদায়ক, সেটা হচ্ছে মধুসূদন সরস্বতীর শেষ জীবনের যে রচনা ভক্তি রসায়নম, আশা করি দেখাতে পাচ্ছি, ভক্তি রসায়নম, এই বইটি শ্রীমান মধুসূদন সরস্বতী বিরচিতম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, 3টি উল্লাসের বই এটি, অথচ এই বইটির উল্লেখ লেখক কোথাও করেননি। কৃষ্ণভক্তি পরায়ণ, ব্রহ্মসংহিতা, গর্গসংহিতা বা নারদ ভক্তিসূত্র, সান্ডিল্য ভক্তিসূত্র, এই সব মন্থন করে এই ভক্তি রসায়নম বইটি মধুসূদন সরস্বতী একদম শেষ জীবনে, এটি ওনার শেষ রচনা, এটি উনি লিখেছিলেন, এটির উল্লেখ কোথাও নেই। এইখানে এসে কিন্তু মধুসূদন সরস্বতী জ্ঞান মিশ্রা ভক্তির থেকে জ্ঞান শূন্য ভক্তিতে হয়ে গিয়েছেন। এবং এইখানে আমরা এই ভক্তি রসায়নে আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে কীভাবে এই যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এই তত্ত্ব তার প্রাথমিক অবস্থায় কীরকমভাবে চেহারা নিচ্ছিল। ষড়গোস্বামীর সঙ্গে যদি মধুসূদন সরস্বতীর লেখা বইগুলি পড়া যায়, তাহলে আমরা দেখতে পাবো কী করে অদ্বৈত বেদান্ত থেকে, অদ্বৈত দর্শন থেকে ধীরে ধীরে এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বে আসছে, চনক আকার বৃত্তি যেটাকে বলা হয় তাতে আসছে। আচ্ছা।